প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের আমাদের সাথে লাইভে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, রাজনৈতিক এবং কমিউনিটির নেতা সাইদ তারেক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। অবশ্যই তিনি দীর্ঘদিন ঢাকা এবং নিউ ইয়র্কে টেলিভিশনের সঙ্গে জড়িত বিভিন্ন প্রোগ্রাম করছেন। তো সাইদ ভাই, ওয়েলকাম টু রতন তালুকদার লাইভ। ভালো লাগতেছে আপনাকে বেশ অনেকদিন পরে, কারণ আপনি মাঝে দেশে চলে গিয়েছিলেন। জি জি, এটা দেশে ছিলাম। অনেক থ্যাংক ইউ। কিরকম আছেন? এই তো খবর টবর আর কি, এখন এখানে বসে বসে দেশের খোঁজ খবর রাখার চেষ্টা করি আর কি। আমি খুব আপনাকে মিস করছি। আমি তো অনেকবার আপনার প্রোগ্রামে তো সবসময় প্রায় নিয়মিতই, অন্তত সপ্তাহে একদিন তো যেতাম, কিন্তু আপনি ছিলেন না দেশে যাওয়াতে, আসলে ওইটা মিস করছি। আর এখন পারিও না, নিজের শো নিয়ে এই ব্যস্ত থাকি তো সবসময়। তবুও আপনার কোনো প্রোগ্রাম হলে তো আমি কখনো না বলি না। না না না, দেখছি, থ্যাংক ইউ। আপনার প্রোগ্রামে সবসময় যাওয়ার জন্য আপনার প্রোগ্রামটা আমার জন্য খুব লোভনীয়। ভালো লাগতো আর কি, এই জন্য। যাই হোক, আপনি আমার একজন প্রিয় ব্যক্তিও এট দ্য সেম টাইম। তো তারেক ভাই, একটি বিষয় নিয়ে কথা বলি আমরা, সেটা হলো যে এই যে জাস্ট যাওয়ার 2 দিন আগে, বিদায়ের 2-3 দিন আগে, এই যে ডক্টর ইউনূস, আমাদের আগের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে যে আমাদের আমেরিকার সঙ্গে যে একটা চুক্তি করে গেল, এই চুক্তি নিয়ে আজকাল বহু কথাবার্তা হচ্ছে। গোলামির চুক্তি বা চুক্তির ফাঁক ফুকর গুলো আস্তে আস্তে বেরোচ্ছে। যদিও ওই চুক্তিটা যা করা হয়েছে সেটা নন ডিসক্লোজার চুক্তি, কিন্তু এখন আস্তে আস্তে টের পাওয়া যাচ্ছে। যেমন আমাদেরকে তেল কিনতে হইলে আমেরিকার পারমিশন নিতে হয়, আমাদের বোয়িং কিনতে হবে তাদের কাছ থেকে, আমাদের ওইটা করতে হবে, ওইটা, এইগুলি এখন বেরোচ্ছে। কি আপনি কি বলেন? ধন্যবাদ। প্রথম কথা হলো যে এই যে আপনি যেটা বললেন, আপনি যে ক্ষমতা থেকে চলে যাওয়া মাত্র 2 দিন আগে তড়িঘড়ি করে এমন একটা চুক্তি, তো নীতিগতভাবে এই চুক্তিটা তার করা উচিত হয় নাই। কারণ এটা ইলেকটেড গভর্নমেন্ট আসতেছে 2 দিন পরে, এই বিষয়টা ইলেকটেড গভর্নমেন্টের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো ছিল। আর এটা আমেরিকার পক্ষ থেকে এরকম কোনো চাপ ছিল কিনা যেন তোমাদেরকে এখনই করে ফেলতে হবে, বা এটা আমি ঠিক জানি না, শিওর না, কারণ আমেরিকার কোনো ভাষণ এখানে পাওয়া যায় নাই। তো এরা আগ বাড়াইয়া এরকম করলো না, আমেরিকার চাপে পড়ে এটা করলো, যেটাই করে থাকুক, এটা ওরা এইটা এদের নেওয়া ঠিক হয় নাই। এটা আপনার পার্লামেন্টের উপর ছেড়ে দিত, ইলেকটেড গভর্নমেন্টের কাছে ছেড়ে দিত। এরা আলাপ আলোচনা করে জনগণের অভিমত নিয়ে, মতামত নিয়ে চুক্তি করলে কোনো সমস্যা ছিল না। কেননা আমেরিকার ব্যাপারটা হলো যে তারা এত বছর যাবৎ যেভাবে আপনার কম ট্যারিফে, নন ট্যারিফে যেভাবে বিদেশি পণ্য আসতে দিছে, তো এটা তো একটা স্বাভাবিক, এটা হিসাব একটা যে তাদের স্বার্থটা দেখবে। কেননা আপনার এই দেখেন, ট্রাম্পের সাহেবের আমরা অনেক সমালোচনা করি, কিন্তু সে এই যে আপনার ট্যারিফের বাবদ সে যত $1 ট্রিলিয়ন কামাই করছে গত 2 বছরে অতিরিক্ত, এটা কিন্তু অন্য কোনো প্রেসিডেন্ট এটা কিন্তু তারা এটা চিন্তাও করে নাই, তারা ফোর্সিও করে নাই যে এইভাবে টাকা আসতে পারে। সে কিন্তু ঠিকই ধরে ফেলেছে বিজনেস এটা। এবং সে যখন 100%, 70%, 80% এক্সট্রা ট্যারিফ যখন ইম্পোজ করলো, সমস্ত দুনিয়া ছুটে আসলো তার কাছে। যে ভাই, মানে তারা ফিল করতেছিল যে এরা অন্যায় সুবিধা নিচ্ছে আমেরিকার কাছ থেকে, এবং তারা দৌড়ে আসছে যে ভাই ঠিক আছে, দাও, কমাই দাও, একটু কমাই দাও, এত না, অমুক না, তমুক না, তাই না? আমেরিকার দৃষ্টিকোণ থেকে আমেরিকা ঠিক কাজ করছে। কিন্তু আমাদের মতো গরিব দেশের জন্য এই জিনিসটা চাপাইয়া দেওয়া, এইটা আমেরিকার কতটুকু ঠিক হয়েছে সেটা নিয়ে প্রশ্ন অবশ্যই থাকবে। কেননা আমাদের তো চতুর্দিক ম্যানেজ করে আমাদের চলতে হয়, আমাদের সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়। আমাদের ভারতের সঙ্গে রাখতে হবে সম্পর্ক, রাশিয়ার সঙ্গে রাখতে হবে, আমাদের চীনের সঙ্গে রাখতে হবে, মিডল ইস্টের সঙ্গে রাখতে হবে, ইউরোপের সঙ্গে রাখতে হবে। কারণ গরিব দেশ তো ভাই, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে কারোর সঙ্গে বিবাদ লাগায় তো আমরা এটাই করতে পারবো না। জিনিসটা তো অনেকাংশে একতরফা হয়ে গেছে, একতরফা হয়ে যায়। এখন 15 বছরের জন্য চুক্তি করা হয়েছে। এখান থেকে আপনার এই গভর্নমেন্ট, নতুন যে গভর্নমেন্ট আছে, তারা আমেরিকার সঙ্গে নেগোসিয়েট করে দিন দরবার করে এখান থেকে যে বের হয়ে আসতে পারবে, এটা আমি আপাতত মনে করতেছি না।
এখন আমেরিকান গভর্নমেন্টকে যদি কনভিন্স করা যায় যে এতে করে তোমাদের স্বার্থহানি হচ্ছে, ইন দ্যাট কেস হয়তো তারা বলতে পারে যে ঠিক আছে আমরা এখান থেকে চলো বেরিয়ে আসি আমরা। আদারওয়াইজ 15 বছরের জন্য চুক্তিটা হয়েছে, তার মানে হলো যে আপনাকে আগামী 15 বছর এটা মেনটেন করে যেতে হবে, যে গভর্নমেন্টই আসুক, এটা বিএনপি থাক, জামাত আসুক, আর প্রশাসনকে আওয়ামী লীগ আসুক, যেই আসুক, এটা মেনটেন করে যেতে হবে। আর এখন যদি তারা নেগোশিয়েট করে যদি তারা পরে এখান থেকে বের হয়ে আসতে পারে, ভালো। আচ্ছা, এটা তারেক ভাই, এটা কি আপনার মনে হয় মানে এই জিনিসটা যেহেতু মানে যেহেতু ডক্টর ইউনূসের যা মানে মানে চলে যাওয়ার মাত্র কদিন আগে 12 তারিখে ইলেকশন, মানে উনি হইলো 9 তারিখে সেই জিনিসটা হইলো, মাত্র 3 দিন আগে। এটা কি যে তারেক রহমানের সঙ্গে ইউনূস ভাবছে যে উনি তো যাচ্ছেন না, উনি তো থাকবেন, উনি উনি হয়তো উপদেষ্টা থেকে সরে পড়বেন, তিনি প্রেসিডেন্ট হবেন, তারেক রহমানের সঙ্গে হয়তো লন্ডনে এরকম কোনো একটা ডিল হয়েছে যে আপনি প্রেসিডেন্ট আর আমি হোয়াটএভার আমার দলের নেতা, আমি প্রধানমন্ত্রী, স্বাভাবিকভাবেই। তো ইউনূস হয়তো এটার জন্য সে দেশ ছেড়ে, ওর ছাড়াও নাই, কিন্তু ক্ষমতা আসছে, কিন্তু সে দেশ ছেড়ে যায় না, এখনো বসে আছে। এবং আপনি বোধহয় প্রথম এই বিষয়টা নিয়ে লেখছেনও মনে হয়, যে যতটুকু আমি জানি আর কি, যে তো সে কি প্রেসিডেন্ট হবে এই আশায় ভাবছে, তো আমি তো দেশ চালাবো, তো ঘটনাটা চুক্তিটা হইলে অসুবিধাটা কি? আর তারেক রহমানরে তো সে একটা ম্যানেজ করেই আসছে লন্ডনে তখন। না, এখানে তো আপনার যখনকার যে ফরেন মিনিস্টার, তখন তো ইউনূস সাহেবের ইয়ে ছিল, অনেকগুলো ক্ষমতা তার ছিল, ফরেন অ্যাডভাইজার, ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার, নানা রকমের পদ ছিল তার। হ্যাঁ, রোহিঙ্গা বিষয়ক প্রথম তো রোহিঙ্গা রোহিঙ্গা বিষয় বিষয়, প্রথম রোহিঙ্গা দিয়ে শুরু হইলো। রোহিঙ্গা দিয়ে তিনি শুরু করলেন, হাই তারপরে রিপ্রেজেন্টেটিভ, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, হাই রিপ্রেজেন্টেটিভ, তারপরে উনি হলেন ফরেন অ্যাডভাইজার, তারপরে উনি হলেন ন্যাশনাল জাতীয় ডিফেন্স অ্যাডভাইজার। যাই হোক, তা এখন এই ভদ্রলোক, এই ঘটনাটা ঘটাইছে হলো এই ভদ্রলোক, এই চুক্তিটা যে স্বাক্ষর। কিন্তু ওরে ওরে যদি না বলতো, ওরে বলার জন্যই তো গণনাটা সে করছে, তো সে না তো না, সে তো বটেই, কিন্তু উনি কিন্তু বলছে যে আমরা এই চুক্তি করার আগে আওয়ামী লীগ বিএনপি দুইজনের কনসেন্ট নিয়ে নিছি। যদিও বিএনপি থেকে কিছু বলা হয় নাই, জামাত ইসলাম অস্বীকার করছে যে না, আমরা এরকম কোনো, আমাদের সঙ্গে কোনো কথা হয় নাই। তো যেটাই হোক, কথা হইলো যে কনসেন্ট নেক আর না নেক, ওনারা এটা করে ফেলছে আর কি। এবং জানে যে একবার চুক্তি হয়ে গেলে এখান থেকে বের হয়ে আসা কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব হবে না। তাই এখন সেই দিক থেকে আমাদের এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমেরিকার পারপাস সার্ভ করছে। হুম আমেরিকা নিশ্চয়ই এটা চাইতেছিল যে বাংলাদেশের সঙ্গে এরকম একটা চুক্তি হোক। হুম তো সেই চুক্তি তারা উনি স্বাক্ষর করাই দিছে। হুম আর উনি যদি না থাকতো এই পদে, তাহলে হয়তো কিনা নাও হইতে পারতো, এটা এই এরকম চুক্তি নাও হইতে পারতো। হুম হুম। তো এখন এই জিনিসটা হলো যে মানে আমাদের দেশের চুক্তিটা আমি পরে দেখছি, চুক্তি যে যদিও নন ডিসক্লোজার আপনি বললেন একটু আগে যে এখন তো খবর কিছু কিছু বেড়ে আসতেছে, এখন তো আস্তে আস্তে কিছু কিছু মেন কিছু পাচ্ছি। বেরিয়ে আসতে হবে, কারণ এটার কার্যক্রম তো শুরু হয়ে গেছে। যেমন আমি তেল আনতে তেল কিনতে রাশিয়াতে তেল কিনতে গেলে আমেরিকার পারমিশন নিতে হবে, তাই না? হ্যাঁ, না ওটা অবশ্য আরেকটা কারণ আছে, আমেরিকা রাশিয়া থেকে তেল আনতে এটা পারমিশন নেওয়ার, এই চুক্তি না, এই চুক্তি ছাড়াও তাদের পারমিশন নিতে হবে। তার কারণ হলো যে রাশিয়ান তেল ইম্পোর্টের উপরে স্যাংশন দেওয়া আছে। এবং এই যে ভারত যে রাশিয়া থেকে তেল নিয়ে আসে, ভারত কিন্তু আপনার আমেরিকাকে দরখাস্ত করে ওয়েবার নিয়ে নিছে একটা, উইদাউট ওয়েবার ভারত কিন্তু আপনার এটা নিচ্ছে না। কাজেই বাংলাদেশও সেই জন্য একটা দরখাস্ত করছে যে আমাদের এই ক্রাইসিসের সময় তুমি এটা অ্যালাউ করো, সো দ্যাট মানে এই তেলটা ইম্পোর্ট করলে বাংলাদেশের উপরে স্যাংশন পড়বে না। এই জন্যই পারমিশনটা। উইদাউট পারমিশন করতে গেলে বাংলাদেশ স্যাংশন খেয়ে যাবে। বাংলাদেশ স্যাংশন খাওয়া মানে বাংলাদেশের সর্বনাশ, সাড়ে সর্বনাশ। পুরো রিজার্ভ এখানে 34 বিলিয়ন যা আছে, এখানে ফেডারেল রিজার্ভ ব্যাংকে পুরো ডাইটকে যাবে, ডলার ট্রানজেকশন বন্ধ হয়ে যাবে, সমস্ত ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড বন্ধ হয়ে যাবে, মানে ব্যবসা পুরো দেশটাই ধ্বংস হয়ে যাবে আর কি বলতে গেলে। কাজেই সেই জন্য এরকম এই ঝুঁকি থেকে বের হওয়ার জন্য একটা দরখাস্ত করছে যে আমরা তেল আনতে চাই, তোমরা আমাদের পারমিশন দিয়ে দিছে বোধহয় আর কি। কাজে এখন আনতে তো অসুবিধা নাই, কাজে ওটা অন্য জিনিস। কিন্তু চুক্তির ভিতরে যে কথাগুলো আছে, যে আপনার এই কি বলে বিমান কিনতে হবে,
ওইখান থেকে মাল আনতে হবে, 14টি বোয়িং কিনতে হবে। রাইট, এখান থেকে এই করতে হবে। এই জিনিসগুলো একেবারে বাধ্যতামূলক হয়ে গেছে আর কি। মানে এখানে আমাদের এবং গার্মেন্টস এর বিভিন্ন সরঞ্জাম মেশিনারি কিনতে গেলেও কিন্তু ওখান থেকে আনতে হবে, আনতে হবে, তুলা নিতে হবে এখান থেকে, তুলা তুলা কটনের ব্যাপারটাও আছে, এগুলো আছে। তাই কাজে এখন মনে হচ্ছে যে আমাদের তুলা আমরা কম দামে যেখানে পাবো সেখান থেকে আনার স্কোপ নাই আর, এইখানেই আমরা আটকা পড়ে গেছি আর কি। যে এখান থেকে বাধ্যতামূলক আমরা ওরা যদি 500 টাকা চায় 500 টাকা দিয়ে আনতে হবে, আর আমি আর এখানে যদি 100 টাকা পাই তাই আমি আনতে পারবো না। না যেটা এটা এটা একই অবস্থা আপনার সুতা এবং নিডিল। হ্যাঁ, এই জন্য এই দিক দিয়ে আমাদের এটা জন্য ক্ষতিকর। আরেকটা বিষয় যেটা, যে আমাদের যদি আমেরিকার সঙ্গে এই চুক্তিটা বহাল থাকে তাহলে আমাদের ভালো মন্দ দেখভালের দায়িত্বটাও কিন্তু আমেরিকার উপরে কিছুটা এসে যায়। সেদিক দিয়ে আমাদের একটা সুবিধা আছে একটা, আমরা যদি এর বিপদে পড়ি, সমস্যায় পড়ি, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকে, আমাদের অর্থনৈতিক দিক থেকে, আমাদের ইয়ের দিক থেকে আমেরিকা হস্তক্ষেপ করলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো ক্ষতি নাই। এইটাই আমি বলতেছি আর কি। মানে এইসব দিক থেকে আমেরিকা একটা দায়বদ্ধতা এসে যায় যে ওর দেখভাল করাটা আবার একটা ইয়া। আর একটা বিষয় আছে, দেখেন আপনি, আমাদের কতগুলা রেস্ট্রিকশন অলরেডি দিয়ে দিছে ওরা, ভিসা রেস্ট্রিকশন, আপনার ফ্যামিলি ক্যাটাগরি ভিসা বন্ধ, ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিয়েছে। আপনার ট্যুরিস্ট ভিসার উপরে আপনার ওই বসাইছে, ওই যে ট্যাক্স না ট্যাক্স বলে আপনার যে জমা 15 ডিপোজিট মানে সিকিউরিটি ডিপোজিট দিছে। তো এই যে কতগুলো জিনিস এখান থেকে তো বেরিয়ে আসতে হবে আমাদের, তাই না? আমাদের তো এখান থেকে বেরিয়ে আসতে হবে, ওপেন করতে হবে, এগুলো আবার নর্মালাইজ করতে হবে, রেগুলার করতে হবে। তো সেটার জন্য আমেরিকার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখা দরকার। এতে করে আমাদের দেশে যারা আধিপত্যবাদ চিৎকার করে, ওদের না, এখানে আধিপত্যবাদের বলতে আমরা যেটা মিন করি ভারত বা আপনার মনে করেন যে চায়না, তো এইখানে তারা খুব সুবিধা করতে পারবে না। আমাদের সঙ্গে যদি আমেরিকার একটা ভালো সম্পর্ক থাকে, যদিও এটা আমাদের এই চুক্তিটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সার্বভৌমত্বের উপরে একটু এটা আঘাত করে একটু আর কি, যেমন আমরা দাসখত দিয়ে দেওয়া হয়ে যায়, বাইন্ডিংস এর ভিতরে চলে যাওয়া হয়। তো তারপরে এটা যদি ইন্ডিয়ার সাথে হইতো তাহলে কি দেশে চিৎকার, ইন্ডিয়ার সঙ্গে তো এরকম চুক্তি আমাদের ছিল, এটা 25 বছর ছিল, কিন্তু তখন তো কোনো প্রবলেম হয় নাই। তার প্রবলেম আমি সেটাই বলতেছি যে 25 বছর চুক্তি ছিল, যেটাকে বলা হয়তো গোলামের চুক্তি। তা গোলামের চুক্তি হোক আর চুক্তি হোক, কিন্তু আমরা তো আমাদের মতো চলছি, ওরা ওদের মতো চলছে, কোনো এফেক্ট করে নাই, আমাদের এফেক্ট করে নাই। সেই হিসাবে আজকে এই 15 বছরের জন্য যে চুক্তি, এটাও হয়তো দেখা যাবে যে পার হয়ে গেছে এইভাবেই, তাই না? কিন্তু এটা যেহেতু বিজনেস রিলেটেড বিষয়, যেমন এটা তো ইসে আপনার বিমান কিনতেই হবে তার কাছ থেকে, তেল আনতে হলে তার ওইখান থেকে নিতে হবে। জি, আমেরিকা থেকে যে সমস্ত জিনিস বাংলাদেশে যায় ওইগুলি অন্য জায়গা থেকে কিনা যাবে না, এটা কিন্তু এই চুক্তির ওখান থেকে একটা পার্ট। যেমন এই যে সুই সুতার কথাই বললাম, ঠিক আছে, তো এটাতে তো কোনো সমস্যা কিছু নাই, কারণ আমেরিকাতে আপনি যদি ভিয়েতনাম থেকে কিনতে পারেন কম পয়সা দিয়ে, তাহলে বাংলাদেশ থেকে মানে আমেরিকা থেকে বেশি পয়সা দিয়ে কিনবেন। কিন্তু ভিয়েতনাম তো আর আমার মাল নেয় না, আমার বায়ার তো আমেরিকা। আপনাকে তো বুঝতে হবে যে আমি বেচতেছি কোথায়, আমি তার কথা শুনবো না যার কাছ থেকে আমি কম দামে কিনতেছি তার কথা শুনবো? আমার তো ঠেকাতে হলে আমেরিকার কাছে। আমেরিকার কাছে তো আপনি এক জিনিস বিক্রি করতেছেন যেটা আপনি কিনতে পারছেন 100 টাকাতে, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন 100 টাকা, এখন এটা আপনি 500 টাকায় দিয়ে কিনতেছেন। কিন্তু তারপরে যদি আমি এখানে লাভ করি আমার তো অসুবিধা নাই, কারণ আমার তো এক্সপোর্টের আপনার কত পার্সেন্ট, 30% এক্সপোর্ট আমার বাংলা ইতে হয়, একমাত্র আমেরিকাতে হয় আপনার মোর দ্যান 30% টোটাল এক্সপোর্ট। ঠিক আছে, হ্যাঁ, একটা মাত্র কান্ট্রিতে। তা আমার এই জিনিসটা আমি দেখবো, আমার যদি আমেরিকার মার্কেটটা আমি চলে যায়, তো আমাকে ভিয়েতনাম মার্কেট দেবে না চায়না মার্কেট দেবে? কে মার্কেট দেবে? কেউ তো মার্কেট দেবে না। আমরা একটু রাজনৈতিক আলোচনার দিকে যেতে চাই। ঠিক আছে, বিজনেস নিয়ে তো আমরা অনেকক্ষণ কথা বললাম। বিজনেস ট্রাম্প সাহেব তো আপনি বললেন যে ট্রাম্প সাহেব মানে বিজনেসের হিসাবটা খুব ভালো। হ্যাঁ, আপনার এই যে কয়দিন আগে আপনি পাইছেন কিনা জানি না, কয়দিন আগে যে 400 টাকা করে যে একটা দিল প্রত্যেক ট্যাক্স পেয়ারকে 400 টাকা করে, যে এটা আপনার দিল কি জানি এটাকে বলে
আরে কি 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 মানি বললো আর কি, আপনি পাইছেন তো, সবাই পাইছে এটা 400 টাকা করে এটা কি জানি, এটা কি জানি, এটা কি বলে, প্রত্যেকের সোশ্যাল সিকিউরিটির আন্ডারে আসছে এটা। পাইছে না, এই টাকাটা কোথেকে, এই টাকাটা অ্যাকচুয়ালি কিসের? 200 করে আর কি, ফ্যামিলি 400, পার ইন্ডিভিজুয়াল 200। 200। এই হ্যাঁ, টাকাটা, এই টাকাটা কোন টাকা? স্টিমুলাস চেক ওইটাকে বলছে। এই টাকাটা কোন টাকা জানেন? ওই টাকাটা, এটা ওইটা হলো ভেনেজুয়েলার তেলের টাকা। না না না, ভেনেজুয়েলার টাকা না। এটা হচ্ছে যে সে যে এক্সট্রা ট্যাক্স ইম্পোজ করে যে সেটাই অতিরিক্ত, সেটাই তো, এই যে সারা পৃথিবী জুড়ে যে ট্যাক্সের যে আতঙ্ক সে ছড়াইছিল ক্ষমতায় বসে, সেই ওইখানে আতঙ্ক থেকে যে পয়সা আসছে, প্লাস ভেনেজুয়েলা থেকে যে অয়েল, এটা কিন্তু মেন টার্গেটটা কিন্তু ভেনেজুয়েলার তেলের এটাই। এই টাকার ভাগ কিন্তু সে পাবলিকটা দিয়ে ফেলাইছে অলরেডি। এই ভালো টাকার তো কিছুটা ভাগ কিন্তু পাবলিক আমরা পেয়ে গেছি। ভাই, হ্যাঁ, 200 টাকা করে পার হেড পেয়ে গেছি আমরা। ভাই সে যদি বিজনেস করে 100 টাকা কামাই করে, তার মধ্যে যদি সে 50% আমাদেরকে দেয়, দিয়ে দিছে। এজ এ জনগণ হিসেবে তো জনগণের তো এটা প্রাপ্তি। সেটাই। তাই কাজেই না? হুম। আমি সেজন্য আমি মানে আমি আমেরিকায় বসে আছি সেজন্য না, বাট আমি যদি নিউট্রালি দেখি আর কি, ইন্ডিপেন্ডেন্ট আমি যদি চিন্তা করি আর কি, বাংলাদেশেরও আমেরিকাকে দরকার, আমেরিকার বাংলাদেশকে দরকার নাই। বাংলাদেশ এরকম, বাংলাদেশের মতো এরকম বহু বাংলাদেশ আছে সারা দুনিয়া জুড়ে। আমরা কিন্তু অন্য অন্য ইস্যু নিয়ে কথা বলি একটু, মানে ঠিক সেটা আছে। ঠিক আছে। আচ্ছা, ইউনূস দেশে বসে রয়েছে কি কারণে? প্রেসিডেন্ট হওয়ার জন্য? না না, তা তো উনি দেশ ছাড়া কই যাবে, উনি তো দেশই তো উনি বাংলাদেশ। তো সারা জীবন দেশের বাইরে রয়েছে ভাই। সেটা সে বাইরে আপনার ঘোরাঘুরি করছে, মিটিং টিটিং হ্যাঁ, তাই তো করছে, সে তো সে তো সে দেশ তো কখনো করে না। এখন হয়তো ওইরকম প্রোগ্রাম নাই তার, বাইরে থেকে হয়তো কেউ ডাকতেছে না, কারণ তার তো খুব বদনাম হয়ে গেছে দেশের ভিতরে। আগে যে তারা কাজে ডাকতো আগে না তো পয়সা ডাকতো বক্তৃতা করার আগে জন্য। ডাকতো না, আগে আপনি যে পয়সা দিয়ে গিয়ে জয়েন করতো। সেটাই হোক, উনি তো বিভিন্ন জায়গায় যে বক্তৃতা করতো, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন, এই যে কদিন আগে জাপানে যে বক্তৃতা করে আসলো, তো এটা তার প্রফেশন, এটা তো সে বক্তৃতা করে পয়সা পায়। না না, কিছু উল্টা আরো পয়সা দেয়। না 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 না, সে ভালো পয়সা নেয় সে। আমি এটা নিশ্চিত, ইউনূসের বক্তৃতা শোনার জন্য পৃথিবীর কোন দেশ থেকে তারে নিয়ে ওগুলি সে যায়, মঞ্চগুলিতে যায় কিভাবে, ওইটা তার প্রোপাগান্ডার জন্য, তার নিজের আচ্ছা, গুরুত্ব বাড়ানোর জন্য। যাই হোক, তা যে এখন অলিম্পিক বলেন আর ইউনিভার্সিটিতে বক্তৃতা বলেন, সেগুলো যাই হোক, এখন সে দেশে বসে আছে কি তারেক রহমান তারে প্রেসিডেন্ট করবে? সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু এই নিয়ে তো এই সে নিয়ে তো আপনি লেখছেন। সে তো দেশে সে তো দেশেই থাকে, যে দেশ ছেড়ে কই যাবে সে? এখন দেশে আছে, দেশে থাকা মানেই যে প্রেসিডেন্টের জন্য বসে আছে, হতে পারে, আমি জানি না। কারণ যদি এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে এই তারেক জিয়ার সঙ্গে, যে তাকে প্রেসিডেন্ট বানাবে, তাহলে সেই আশায় বসে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখি। কিন্তু তারেক জিয়া তো আর শেষ মুহূর্ত পর্যন্ত দেখে না হয়, সে একটা না এতদিন দেশে থাকার মানুষ সে না কিন্তু, বুঝছেন? এবং এবং এটার জন্যই সে আগে থেকে এসএসএফ এর যে 1 বছরের, এটাও তো জানেন তো, মাত্র এটা মাত্র নিয়ে নিছে সে আর কি। হ্যাঁ, এটা যাই হোক, আমরা অন্য বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হলো এই যে আমাদের পার্লামেন্ট, আপনিও একজন রাজনীতিবিদ ছিলেন, সাংবাদিক, রাজনীতিবিদ, আপনার রাজনীতির অভিজ্ঞতা অনেক বেশি। সে হিসেবে বলছি, এই যে পার্লামেন্টে যে যেভাবে অবভিয়াসলি জামাত তো নতুন পার্লামেন্টে, আগে তারা বিএনপির লেস ধরে যখন ক্ষমতায় আসতো 18টা 20টা সিট পাইতো, ওই পিছনে বসে থাকতো, তারা কোনো কথাও কইতো না, বুঝছেন জিনিসটা? এত কথা শোনা যেত না। আর আমার মনে হয় না যে সংসদীয় রাজনীতির যে প্র্যাকটিসটা তো জামাত কখনো করেও নাই, বা সংসদে ছিলও না তেমন ভাবে। এখন জামাত যেভাবে কথায় কথায় মানে ওয়াকআউট, কথায় কথায় সবাই কথা বলতে হবে, এবং বেশ অসাংবিধানিক কথাবার্তা, অসংশোধনীয়, মানে সংসদীয় রীতিনীতির বাইরে যে সমস্ত কথাবার্তা যেগুলি বলা যায় না, এগুলিও তারা বলছে। কি আপনার কাছে কি মনে হচ্ছে জামাত বিএনপি রিলেশনটা? জামাত বিএনপি রিলেশন তো একটা ভালো রিলেশন এক সময় ছিল, এখনো আমার মনে হয় তাই আছে। এখন যেটা করতেছে সেটা শো আপ, সোয়াব না? এটা শো আপ। তার কারণ হলো যে এটা পাতানো বোধহয় খেলাটা আমার কাছে মনে এটা হয়। একটা পাতানো, এটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আর কি। তার কারণ হলো যে হ্যাঁ, যে আমরা একটু গালিগালাজ করবো, তো আমরা একটু তোমরা মাঝে মাঝে একটু রাজাকার বলবো, এই আর এই হ্যাঁ, তোমরা মানে এসে করে কোনো মাইন্ড করিও না। শোনেন, বাংলাদেশের পার্টি হলো দুইটা, হ্যাঁ, একটা হলো আওয়ামী লীগ, একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ। দ্যাটস রাইট। একটা আওয়ামী লীগ, একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে কিছু
আপনার আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের পার্টি, ছোটখাটো কিছু দল আছে আর কি। আর বিএনপি মানে এনটি আওয়ামী লীগ মধ্যে বাদ বাকি সব, মানে বিএনপি আছে, জামাত আছে, তারপরে আপনার ইসলামী নেজামে ইসলাম, ওলামে ইসলাম, হেফাজতে ইসলাম, যত ইসলাম আছে আর কি, সব খেলাফত আন্দোলন, অমুক আন্দোলন, সব এরা হইলো পার্টি, এনসিপি, সব এগুলো হইলো সব হইলো এনটি আওয়ামী লীগ, দুইটা পার্টি আর কি। এখন আওয়ামী লীগ নাই, ঠিক আছে? তাহলে এখন এনটি আওয়ামী লীগ যারা আছে আর কি, তারাই এখন ক্ষমতায়। এখন ক্ষমতায় যারা থাকবে তাদের মধ্যেই তো বিরোধী দল হইতে হবে, কারণ সবাই তো ক্ষমতাসীন দল হলে পরে আর পার্লামেন্ট চলবে না, তাই না? যেমন আওয়ামী লীগের সময় এরা বিরোধী দল রাখছিল জাতীয় পার্টিতে, সবসময় ওরা রাখতো, কারণ শেখ হাসিনা জাতীয় পার্টির আমরা রাখছিল আসাম আব্দুল রবরে, কাজে একটা করে বিরোধী দল লাগে। এখন সেইখানে বিরোধী দলের রোলটা প্লে করবে কে? এখন বিরোধী দল রোলটা জামাতে দেওয়া হয়েছে, জামাতে প্লে করে, ঠিক আছে তোমরা জামাতে বিরোধী দল প্লে করে যাও, ওরা করতেছে। এখন কত পার্লামেন্টারি প্র্যাকটিসে জামাত ইসলাম এখন পর্যন্ত যেগুলো করতেছে এগুলো আমি মনে করি যে রুলস অ্যান্ড রেগুলেশন এর মধ্যেই আছে। এই যে ওয়াকআউট করা, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ানো, বক্তৃতা করা, এগুলো ঠিক আছে, এগুলো আমাদের ইয়ের ভিতরে আর কি। তারপরে আপনার হ্যাঁ, এরা যদি মনে করেন যে ইনডেফিনিট পিরিয়ডের জন্য যদি বর্জনে চলে যায়, যেটা খালেদা জিয়া করছে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা করছে খালেদা জিয়ার আমলে, 3 মাস 6 মাস 9 মাস পর্যন্ত তারা সংসদে যায় নাই, বেতন ভাতা ঠিকই দিছে কিন্তু সংসদে যায় নাই। তো ওই প্র্যাকটিসটা যদি আবার এরা চালু করে, সেটা আর একটা ভিন্ন জিনিস। আমার মনে হয় যে তারা করবে না, এটা তারা করবে না, ভিতরে ভিতরে যেহেতু সমঝোতা আছে এটা তারা রাইট। কাজেই এখন একটা অপোজিশন দেখাইতে হয় পার্লামেন্টে, এই জন্য সেই হিসেবে জামাত ইসলাম পার্লামেন্টে অপোজিশনে আছে। এখন মনে করেন যে যদি দেখবেন যে আপনার আওয়ামী লীগের ফিরে আনার ব্যাপারে যদি না, ওইটা আপনাকে আমি করতে চাইছিলাম প্রশ্ন। হ্যাঁ, না যদি এরকম আওয়ামী লীগের ফিউচারটা কি, যদি ফিরে আনার ব্যাপারে কোনো মুভ হয়, তখন দেখবেন দুই পার্টি এক হয়ে গেছে আবার, মানে তাদের স্বার্থের, কমন স্বার্থের বিরুদ্ধে যখনই কিছু যাবে তখন তারা এক হয়ে যাবে, এক হয়ে যাবে। আগামীকাল যদি আওয়ামী লীগ পলিটিক্সে ঢোকে, যে কোনো ভাবেই হোক আর কি, যদি পলিটিক্সে ইন করে, তাহলে এই দুই পার্টি কিন্তু আর আলাদা থাকবে না। এখানে আপনাকে একটু অ্যাড করে দিই, আপনার সুবিধা হবে। সেটা এটার জন্যই যে প্রেসিডেন্টের ইউনূসের যে 133টি অধ্যাদেশের যে অধ্যাদেশ দিয়ে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এটাকে আইনে পরিণত করার উদ্দেশ্য কিন্তু এইটাই। এটা যদি তখন আইনে পরিণত না করতো, এটাও জামাতের সঙ্গে একটা রফা হয়েছে, না হয়তো ওখানেই জামাত চিৎকার শুরু করে দিত, বুঝছেন, বা এনসিপি চিৎকার। কাজে এইসব ব্যাপারে কিছু কিছু যেখানে আপনার কমন ইন্টারেস্টের ব্যাপার আছে আর কি, সেখানে তারা এক হয়ে যাবে ভবিষ্যতে। তো এখন যেটা আছে এটা হচ্ছে আপনার একটা পার্লামেন্ট চলতে হবে, পার্লামেন্ট ফাংশন করতে হলে পরে অপোজিশন লাগে, অপোজিশনে যারা বসে থাকবে তাদের কিছু শক্ত শক্ত কথা বলতে হয়, সরকারের সমালোচনা করতে হয়, বা সেইভাবে তারা করতেছে। এখন এইভাবে তারা কতদিন পর্যন্ত যেতে পারবে সেটা এখনই বলা যাবে না। তবে একটা জিনিস যেটা বলি আমি আর কি, যে ওই যে ছেলেপেলেরা যে সমস্ত মাঝে মাঝে হুঙ্কার টুঙ্কার ছাড়ে আর কি, আবার অভ্যুত্থান হবে, 24 ঘন্টার ভিতরে সরকার করে যাবে, আমরা সমর্থন উঠাই দিলে আপনার, ফালতু কথা, এখন শিয়াল কুকুর রাস্তায় নামবে না, না এরা এগুলো করবেও না, এবং করলেও এগুলো করা এগুলো সম্ভব না, এগুলো কিছুই হবে না আর কি। বলতে গেলে মনে করেন যে এখন বিএনপি এবং জামাত ইসলাম তারা আগামী 5 বছর তাদের মেয়াদ আছে এই পার্লামেন্টের, 5 বছরের ভিতরে 2 বছর পর্যন্ত খুব আরামসে যাবে আর কি। তারপরে বিভিন্ন ক্রাইসিস সৃষ্টি হবে, দেশের ভিতরে ক্রাইসিস হবে, কারণ আমাদের দেশে যে ক্রাইসিস সমস্যা, এই সমস্যার সমাধান করা কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। এটা হলো রিয়েল বাস্তবতা। মেইনলি যেহেতু ক্রাইসিসটা অর্থনীতির বিষয়ে হয়, শুধু অর্থনীতি না, অর্থনীতির সমস্যা, জনসংখ্যার সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে, একটার সঙ্গে একটা খুব রিলেটেড, স্বাস্থ্যের সমস্যা আছে, চিকিৎসার সমস্যা আছে, দেখা যায় এই সমস্ত এত দুর্নীতির সমস্যা আছে। তো এগুলো এত বড় বড় সমস্যা এবং এটা এত ব্যাপক ভিত্তিক সমস্যা যে এগুলোর সমাধান করার ক্ষমতা, এগুলো কিছু কিছু করে নিয়ন্ত্রণ করে রাখতে পারবে বড় জোর। শেখ হাসিনাও চেষ্টা করে গেছে ওই পর্যন্তই আর কি, ইউনূস সাহেব চেষ্টা করে গেছে ওই পর্যন্তই, বিএনপি আজকে চেষ্টা করবে ওই পর্যন্তই, কিন্তু এটাকে নির্মূল করে
এটাকে আপনার একেবারে বন্ধ করে করে দিয়ে যে তারপরে এটা করবে, সেটা কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব হবে না। তারপরে ক্রাইসিস হবে, ক্রাইসিসের পক্ষে পরে মানুষের মানুষের মানে মানুষ যখন ক্ষুব্ধ হয়ে উঠতে থাকবে সরকারের প্রতি, যখন তারা বিক্ষুব্ধ হবে যখন আর কি সরকারের প্রতি আর কি, সেই মুহূর্তে জামাতের তখন রিয়েল এন্টি গভর্নমেন্ট স্ট্যান্ড নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ এবং এটা আগামী ইলেকশনের 1 বছর আগে থেকেই 1-2 বছর আগে থেকে আর কি, কেননা জামাত তো পলিটিক্স করে, কাজে তাদেরকে তো জনগণের সেন্টিমেন্টের এগেইনস্টে তারা যেতে পারবে না, যাবে না। সেই ক্ষেত্রে আপনার তারা রিয়েল সেন্সে বলতে গেলে পরে হয়তো এই গভর্নমেন্টের বিরুদ্ধে তারা কোনো মুভ নিতে পারে, কিন্তু আগামী 2 বছর মিনিমাম 2-3 বছর এইভাবেই যাবে। আপনার সঙ্গে আমি একমত, আমারও ধারণা তাই, যে এটাই মনে হয়। এমনকি আগামী 4 বছর যদি পিসফুল যাতে অবাক হওয়ার কিছু নাই, আনটিল দ্যার ইজ সো মাচ প্রবলেম, ইন্টেরিয়র প্রবলেমের কথা বলছি আর কি। এবং আন্তর্জাতিক দিক দিয়েও আপনাকে ভারত এবং চায়না, আজকে আমেরিকার সঙ্গে তো চুক্তি আছে, এটার একটা ব্যালেন্স ভারসাম্যতা রক্ষা করতে হবে। এই ভারসাম্যতা, কিন্তু আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো এজ এ প্রাইম মিনিস্টার তারেক রহমানকে আপনার কি মনে হয়? না, প্রথম কথা হলো যে তাকে তো প্রাইম মিনিস্টার হিসেবে আমরা কেউ চিন্তাই করি নাই ওনার মা মারা যাওয়ার আগ পর্যন্ত। মানে মারা যাওয়া মানে ইন দ্য সেন্স যে উনি একেবারে ইনভ্যালিড হয়ে যাওয়ার আগ পর্যন্ত, তাই না? আমরা তো মনে জানতাম যে ঠিক আছে, শেখ হাসিনার পরে খালেদা জিয়া প্রধানমন্ত্রী, বা উনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে প্রধানমন্ত্রী উনি হইতেন। হ্যাঁ, সেটাই। উনি হয়তো ডিপটি প্রাইম মিনিস্টার হইয়া মায়ের পক্ষে বাকিটা চালাইতো আর কি। কিন্তু ভদ্রমহিলা মারা যাওয়ার পরে তখন কোনো অল্টারনেটিভ লিডার্স ছিল না। বিএনপির ভেতরে সেই ধরনের নেতা তৈরি হয় না, এটা আপনার কেউ করে না। শেখ হাসিনাও করে নাই, তার পার্টিতে তার অ্যাবসেন্সে কোনো নেতা হাল ধরুক। খালেদা জিয়াও তার ছেলেকে ছাড়া আর কাউকে চিন্তা করে নাই, কাজে সে ছেলেকে রেডি করছে আর কি। কিন্তু ছেলেকে রেডি করলে পরেও এটা সরকার চালানোর মতো, প্রধানমন্ত্রী হওয়ার মতো সেই ইমেজ, সেই ভাবমূর্তি সে এটা গড়ে তুলতে পারে নাই। এটা সম্ভব না, বিদেশে বসে এটা হয় না। সে দেশে ছিল না, সে দেশে থেকে পলিটিক্সকে ফেস করে, মানে খালেদা জিয়ার যে ইমেজটা হয়েছে আর কি আপোষহীন, সে দেশে ছিল বলে। সে যদি বিদেশে পালায় থাকতো তাহলে এই ইমেজটা দাঁড়াইতো না। আজকে শেখ হাসিনা যে বিদেশে চলে আসে, 5 বছর পরে সে ফিরে আসতে পর তার এই ইমেজ আর থাকবে না, কেননা সে সমস্ত নেতা কর্মীদের ফালাই দিয়ে চলে গেছে নিজেরটা বুঝে। এই কথাটা যে আপনার এটা দিনে দিনে আরো প্রতিষ্ঠিত হবে, যে কারণে আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা আজকাল নামতে চায় না। তাদের ভিতরে এই প্রশ্ন যে তোমরা আত্মীয় স্বজন মিলা টাকা পয়সা লুটপাট করে তোমরা সব দিকে গেলা, আমার করে ফেলাই থুয়ে গেলা, এখন আবার কও যে যাও নামো রাস্তায় নামো, 500 টাকা দাও, 1000 টাকা দাও, বলে যায় এটা বোম্বাই রায়। আমাদের কি টাকা পড়ছে? ধরলে পরে জেলে যাবো আমি, আমার ফ্যামিলি সাফার করবে, তুমি তো 1 পয়সাও দিবা না। মানে এই যে এই প্রসঙ্গে ভালো কথা আপনি শুরু করছেন। তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি, কিভাবে আওয়ামী লীগ আবার ইন করবে? আচ্ছা, এটা আসতেছি। আপনি যে প্রশ্নটা করলেন সেটার মধ্যে রুই করেন আর কি, তারেক জিয়ার যে প্রাইম মিনিস্টার, এজ এ প্রাইম মিনিস্টার আর কি। তো এজ এ প্রাইম মিনিস্টার উনি কনস্টিটিউশনাল ফর্মে উনি শুরু করছেন, কিন্তু এখন পর্যন্ত গত 2 মাস যে এটা হয়েছে আর কি, তাতে তার কিছু ব্যক্তিগত ইমেজ ইমপ্রুভ করা ছাড়া সরকার প্রধান হিসেবে তার যে ক্রেডিবিলিটি এটা কিন্তু বিল্ড আপ করে নাই। দিস ইজ রিয়ালিটি। অবশ্য আপনি বলবেন যে 2 মাস সময়ের ভিতরে এটা কি করে হবে, ঠিকই আছে, আপনার সঙ্গে একমত। এটা 2 মাস 6 মাসের মধ্যে এটা হবে না। তাকে অন্তপক্ষে 1টা কি 2টা বাজেট তাকে দিতে হবে, এবং বাজেট ইমপ্লিমেন্টেশন, তার ট্যাক্সেশন, তার রেভিনিউ আর্নিং, তার এক্সপেন্ডিচার, তার ফরেন ট্রেড, এই সমস্ত কিছু মিলে কিন্তু একটা হেড অফ দ্য গভর্নমেন্টের মূল্যায়ন হবে। এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে উনি এই সমস্ত বিষয়ে ওনার গ্রিপের মধ্যে নাই। এই জিনিসগুলো চালাচ্ছে ওনার পারিষদবর্গ এবং সালাউদ্দিন সাহেব।
এই মানে তার মধ্যে ওর মধ্যে উনি আছে আর কি, সালাউদ্দিন সাহেব আছে, পারিষদবর্গ এবং আমলাতন্ত্র, এই মন্ত্রীরা আমলাদের সঙ্গে পরামর্শক্রমে তারা এই জিনিসগুলো হ্যান্ডেল করতেছেন। কিন্তু আমলা নির্ভর প্রশাসন তো ভবিষ্যৎ ভালো হয় না। ভালো হয় না, কিন্তু যদি এরা যদি ইনএফিশিয়েন্ট হয়, যদি তারা যদি ডিসিশন দিতে যদি তারা অপারগ হয়, তাহলে আমরাও আপার হ্যান্ড পেয়ে যাবে। এটা তো স্বাভাবিক কথা। এখন মনে করেন যে একজনকে দায়িত্ব দেওয়া হইলো যে আপনি এখানে চালাইবেন, কি বলে আপনি, যেমন আমাদের ধরেন যে মিলন সাহেবের কথাই বলি আর কি, এছাড়াও লোক মিলন, তারা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আচ্ছা, তো উনি শিক্ষার যে খুঁটিনাটি যে বিষয়গুলো যে ব্যাপারগুলো আছে আর কি, কারণ এটা একজন সেক্রেটারি যেভাবে বুঝবে সে তো সেভাবে বুঝবে না। চিংড়ি মাছের মতো লাফাইতেছে খালি এখানে ওখানে যাই, জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, কোথায় যে মাইক্রোস্কোপ নিয়ে আসে নকল খুঁজে, টেলিভিশনের মধ্যে নকল খুঁজে, এই বাচ্চাদেরকে বলে তোমরা জাইমা আমলে তোমরা রাজনীতি করো। এখন এই ধরনের মন্ত্রীর উপরে সেক্রেটারি তো মাতবরি করবেই, কেননা কিন্তু এটা মিলন আমার ফ্রেন্ড, বুঝছেন, আর দীর্ঘদিনে যাবতে আমার সঙ্গে তার জানাশোনা, অনেক খুব ক্লোজ ফ্রেন্ড সে আমার। কিন্তু আমার কাছে একটা জিনিস খুব সারপ্রাইজ লাগে যে মিলন কিন্তু এর আগেও মানে শিক্ষামন্ত্রী ছিল, শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, তখন কিন্তু সে নকল টকলের ব্যাপারটা নিয়ে কিন্তু খুব শুনেন, নকল আটকানো। আমি ওইটাতে যাচ্ছি না, আমি বলতে চাই তার তো একটা এক্সপিরিয়েন্স, তার তো মানে অন্তত তারেক রহমানের চেয়ে বরং আমি মনে করি মিলনের একটা এক্সপিরিয়েন্স থাকার দরকার ছিল, যেহেতু মন্ত্রী সে, তার মার সাথে ছিল। তো এটা আমার কাছে সে ছিল তখন ওটা উপমন্ত্রীরা প্রতিমন্ত্রী ছিল, সে তো প্রতিমন্ত্রী ছিল সে, হ্যাঁ সে তো ফুল মিনিস্টার ছিল না। না, ফুল মিনিস্টার একটা সাইড দেখার জন্য দিয়েছিল যে তুমি এই সাইডটা দেখো, তো সে ওই সাইডটা দেখে সে নকল টকল ধরছে আর কি। এইবার যে আপনার নকল ধরার জন্য সে যে মাইক্রোস্কোপ ফিট করলো, সে ক্যামেরা ট্যামেরা ফিট করে সে যে ঘুরে ঘুরে খবর বেরোলে কি 12,000 টাকা দিয়ে প্রশ্নপত্রের সেটি বিক্রি হয়ে গেছে বাজারে। আরেকটা জিনিস আমার সারপ্রাইজ লাগছে, ছেলেরা পরীক্ষা দিতেছে, এক ছেলের খাতা আর এক ছেলে দেখতেছে, একজন মন্ত্রী কিভাবে মানে মানে ওদের ইয়েটা মানে ব্যাপারটা নিয়ে আসে, সে একজন টিচারকে বলতে পারতো মানে যে এটা ইয়ে করার। এই জন্যই বলতেছি আর কি যে এই লোকেরও আসলে এখন হয়তো বয়সে ধরছে আর কি, এটা হইতে পারে আর কি। আর এগুলো কিছু সিলেকশন খুব খারাপ হয়েছে তার, যে উনি অবশ্য 17 বছর দেশে না থাকাতে মানুষজন চিনতে, যারা ফোন দিছে লন্ডনে, উনি হয়তো ওদেরই চিনে, যারা ফোন দেয় নাই এদের চিনে নাই। আরেকজন লোকের কথা আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, স্পিকার ধরেন অভিজ্ঞ আমাদের হাফিজ সাহেব, মেজর হাফিজ, কিন্তু ডেপুটি স্পিকার দেখছেন নাকি কি অবস্থা? এটা আমি বুঝলাম না, এটা কিভাবে কোন, এটা আমার কাছে অবাক, লোকটাকে ঝুঁকার মনে, সে কিন্তু আমার দেশের লোক, কিন্তু সে কিন্তু নেত্রকোনার, বুঝছেন তো। আমি 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 খুব অবাক হই, তার এক হইলো তার বয়স, আর দ্বিতীয় হইলো যে তার সে মানে মানে তার এমন একটা হাম্বল ভাব যে মানে এইরকম জিনিস তার জন্য পাওয়াটা আমার মার কাছে মনে হয় কি সেই মানে খুব আশ্চর্য হয়ে গেছে যে ডেপুটি স্পিকার, বুঝছেন জিনিসটা, এটা আমার কাছে খুব অন্যরা। তাকে মন্ত্রী করছিল, একটা প্রতিমন্ত্রী ঠিক আসছিল, ওইখানেই ঠিক আসছিল, বুঝছেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো না? না, আমি বলছি যে ওইখানে একটা প্রতিমন্ত্রী ছিল, ওইটাই ঠিক ছিল, কিন্তু তাকে স্পিকারটা একেবারে আমার কাছেও মনে হচ্ছে যেন খুবই বেমানাম হয়েছে আর কি। দাদা শুধু তাই না তো, এই ভদ্রলোকের বিরুদ্ধে, না ওইগুলি ব্যক্তিগত পর্যায়ে গেলাম না, যাওয়ার দরকার নাই এগুলি। আমি জানি জয়নাল আবেদিন ফারুক না, আর ওই যে কুকন, ব্যারিস্টার কুকন, উনি অনেক কথাবার্তা বলছেন, হ্যাঁ এইভাবেই তাকে একদম ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আপনাকে ভালোই লাগতেছে দেখতে, করে গেছে, হ্যাঁ সেটাই না। কিন্তু আমি এটার কথা বলছি যে এই লুকটা, এই সিলেকশনটা একেবারে তারেক রহমানের মানে হয়নি, বুঝছেন, এটা একেবারেই হয়নি। যাই হোক তারেক ভাই, এখন আপনি আমাকে একটু বলেন তো, আওয়ামী লীগের কামব্যাক কিভাবে আইন করা হয়েছে, কিভাবে হইতে পারে সেই আগামী ইলেকশনের আগে? আগামী ইলেকশনের আগে দিয়ে হয়তো একটা আন্ডারস্ট্যান্ড। শুনেন, আওয়ামী লীগের কামব্যাকটা নির্ভর করতেছে প্র্যাকটিক্যালি বিএনপির উপরে, তারেক জিয়ার উপরে। সে না চাইলে এটা খুব সহজে হবে না, কারণ এই গভর্নমেন্টের যেহেতু আইনি প্রসেসে গেছে আর কি জিনিসটা, তাই না? এখন এই যে যেটা আপনার নিষেধাজ্ঞা যেটা বলতেছি আমরা, এই যে নিষেধাজ্ঞা, এটা
আহ, এটা কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করলে পরে বাদ হয়ে যাবে। এটা ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা দিতে পারে না গভর্নমেন্ট। তো এখন কোর্টের যে জাজমেন্টটা যে আসবে সেটাও নির্ভর করবে গভর্নমেন্টের সিগন্যালের উপরে। গভর্নমেন্ট যদি বলে যে ঠিক আছে এটা বাতিল করে দাও, তো বাতিল করে দিবে। গভর্নমেন্ট যদি বলে আফোর্ড করো, আফোর্ড করবে। কিন্তু আমার কাছে তো এটা মনে হয় যে জামাত এবং বিএনপির মাঝে সম্পর্ক যখন নষ্ট হবে তখন আওয়ামী লীগের আসার রাস্তাটা হয়তো প্রশস্ত হবে, এরকম হইতে পারে। কারণ এরকম হতে পারে। এটা আপনি বলছেন কিছুক্ষণ আগে একটা কথা যে দিন যত যেতে থাকবে হয়তো 2 বছর পরে জামাতের সঙ্গে টানাপোড়েন শুরুটা হবে বিএনপির, তখন বিএনপি হয়তো প্রয়োজন মনে করবে যে একা সামাল দেওয়া জামাতকে, আচ্ছা ঠিক আছে ওদেরকে সঙ্গে নিয়ে নেই, এরকম হইতে পারে। এইটা সম্ভাবনা, মানে আওয়ামী লীগের আশাটা জামাতের উপরে না, জামাত তো কখনোই আসতে দেবে না। না, জামাত কখনো আসতে দেবে না। আমি বলছি যে এবং জামাতের সঙ্গে যখন ওইরকম বিএনপির কোন সম্পর্কের অবনতি ঘটবে তখন সম্পর্কের অবনতি এমন কোন পর্যায়ে নিয়ে যাবে না যাতে বিএনপি আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসে। এটা মনে রাখেন। তাহলে যাতে মাতাল তাহলে ঠিক, কিন্তু ওরা যতই ঝগড়াঝাটি করুক, গালাগালি করুক, ওরা ভালো করে জানে যে তাহলে বিএনপি কে ডেকে নিয়ে আসবে। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এক্সাম্পল দিই, ছাত্র দল যদি এর সঙ্গে না পারে, মানে শিবিরের সঙ্গে, স্বাভাবিকভাবে ছাত্রলীগ এখানে গুপ্ত হইয়া ঢুকবে হ্যাঁ, ছাত্র দলের সঙ্গে, সেটাই যেটা আগে জামাত গিয়া গুপ্ত হয়ে জামাত যেটা গুপ্ত হয়েছিল আর কি, এখন ছাত্রলীগের গুপ্ত হয়ে যাবে এখানে ছাত্রলীগ গুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। তবে ফাইনালি সেটা হলো যে এখানে আমাদের একটা থার্ড পার্টি ঢুকে গেছে, বুঝছেন? আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগের বাংলাদেশের ভেতরে এটার সঙ্গে একটা থার্ড পার্টি ঢুকে গেছে। সে থার্ড পার্টিটা হচ্ছে ভারত, বুঝছেন? ভারতের একটা বিপদে পড়ে গেছে এই শেখ হাসিনা নিয়ে আর এই লোকগুলারে নিয়ে। যেমন আপনার মনে আছে জিয়াউর রহমান সাহেবের সময় যখন কাদের সিদ্দিকী যখন দলবল নিয়ে ইন্ডিয়া চলে গেল, তাই না? তখন এইগুলারে ফেরত পাঠাইছিল কে? মোনাজির দেশাই। ইন্দিরা গান্ধী পাঠাইছিল। না, ইন্দিরা গান্ধী পাঠায়নি, মোনাজির দেশাই পাঠাইছিল। ইন্দিরা গান্ধী তো তখন ক্ষমতাই ছিল না, মাঝে ক্ষমতা চলে গেল না। হ্যাঁ, মাঝখানে চলে গেল, রাইট, ইন্ডিয়া। তখন আপনার তখন গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশ জিয়াউর রহমানের সঙ্গে নেগোসিয়েট করিয়া যে এই পোলাপান গুলো হেনে বসে রাস্তাঘাটে না খেয়ে ঘুরে করতেছে, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের হচ্ছে, এখন এতগুলো দিয়ে জেলের মধ্যে ঢুকায় রাখলে পরে এটাই তোমরা বাবা একটু মাপ টাপ করে দিয়ে যাবো গাইদের, তাই না? জিয়াউর রহমান সাহেব বলছে ঠিক আছে, আমি কিছু বলবো না, ক্ষমা ঘোষণা করে দিল। তো সেই হিসাবে সেইভাবে এইখানে আপনার আওয়ামী লীগের যে ব্যাপারটা এখানে আপনার এখন যেটা আছে ইন্ডিয়াতে, এখন এখানে তাদেরকে এখানে ইনভলভ হইতে হবে, তারা এখানে ইনভলভ হবে, তারা একটা চেষ্টা করবে এটা সমঝোতায় আসার জন্য। তারা বোধহয় এখনই চেষ্টা করতেছে মনে হয়, করতেছে, এবং সামনে আরো করবে, তাদেরকে চাপ দিবে যে একটা জায়গায় আসার জন্য আর কি। শোনেন, একটা কথা কি আমি বলি, আমরা যতই আপনার ইন্ডিয়ারে আমরা এই মানে তুচ্ছ তাচ্ছল্য করি বাংলাদেশের ব্যাপারে আর কি, যে ইউনুসেফ এটা করে দিল যে 7 সিস্টার, এত ফালতু জিনিস কিন্তু না ইন্ডিয়া, বুঝছেন? এত সহজ না। তারা এই শেখ হাসিনাকে নিয়ে গেছে, উঠাই নিয়ে গেছে, ঠিক আছে, ভালো কথা। তারপরে তারা যে আর কিছু করতে পারতো না, নট লাইট, বহু কিছু করতে পারতো, তারা অনেক কিছু করতে পারতো, তারা সেদিকে যায় নাই। তাদের করার রাইট মানে ছিল, লিগাল তাদের ছিল, তাদের অবস্থা ছিল, তাদের করতে পারতো, তারা সেদিকে যায় নাই। যাই হোক, তারা এটাকে এই গত 1.5 বছর ইউনুসের আমলে কোন রকমে আর কি মানে আপনার বিষ হজম করে তারা কাটাইতেছে আর কি। তা এখন এটা তো আর চিরদিন তো এইভাবে যাবে না, একটা পর্যায়ে তারা মুখ খুলবে, কারণ তাদের প্রবলেম যখন হবে সেই প্রবলেমটা তারা তো সলভ করার চেষ্টা হলো ওইটা আর কি, ঠিক আছে তোমরা এই করো। সেই ক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাটা কোর্টে চ্যালেঞ্জ করে, এটা কোর্টে চ্যালেঞ্জ হলে পরে হয়ে উঠে যাবে আর কি, নিষেধাজ্ঞাটা উইথড্র হয়ে যাবে। কিন্তু নির্ভর করতেছে এইটা
সরকারের উপরে, সরকার সেটা চাইবে। ওটা আগে যেটা বলছেন ওইটাই ঠিক, যে তারেক রহমানের উপরে নির্ভর করছে যে ওইটা ওইটা উঠবে আচ্ছা, কি উঠবে না, কারণ এখানে কোর্ট একটা সম্ভাবনা, কাছারিগুলিও তো সরকার দ্বারাই খুব প্রভাবিত হয়, তাই না? একটা সম্ভাবনা আছে, সেটা হলো যেটা ইউনূস সাহেবের আমলে যে কথাটা হয়েছিল, যেটা যে কারণে ইউনূস সাহেব প্রথমে একবার বলছিল কিন্তু যে কোনো আমরা করবো না, কাউকে আমরা নিষেধাজ্ঞা আল জাজিরা সাক্ষাৎকারে সে বলছিল। বলছিল, কিন্তু তখন জিনিসটা কিন্তু একটু আগাই ছিল আওয়ামী লীগের ব্যাপারটা নিয়ে আর কি, কিন্তু এটা শেখ হাসিনার জন্য হয় নাই। পরে শেখ হাসিনা যখন কথা বলা শুরু করছে, শেখ হাসিনার সঙ্গে হয় নাই, কারণ হইলো যে শেখ হাসিনা তাকে ছাড়া আওয়ামী লীগ চায় না, এটা কোনোদিন হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ যদি কখনো আসে, শেখ হাসিনাকে ছাড়া আসতে হবে, দিস ইজ দ্য রিয়েলিটি। রাইট। শেখ হাসিনাকে বাদ দিয়ে আসতে হবে। কিন্তু আপনি কি মনে করেন এই কারণেই শেখ হাসিনা কোন ধরনের কমিটি টমিটি এই সমস্ত ব্যাপারে চিন্তা ভাবনা করে না হয়তো? না না না, উনি উনি ওনার কাছে প্রস্তাব গেছিল একটা, আমি একটা জায়গায় দেখলাম আর কি, হ্যাঁ। যে আমরা ই করতে চাই আপনাকে, উনি এটা পারমিশন দেয় নাই, সে বলছে যে নাও তোমরা এইভাবেই থাকো। হ্যাঁ, এইভাবে তো উনি কমিটি চান না এখন। না, ওইভাবেই থাকো, হুম। কি করতে হবে আমি দেখতেছি। হয়তো উনি হয়তো এখনো আশায় আছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো একটা কায়দায় তারা নিয়ে বসাই দিবে। কিন্তু মানে আমি একটা কথা বলি, মানুষ তো মরণশীল, উনি তো আর 200 বছর বাঁচবেন না, কিন্তু ওনার কি বিকল্প চিন্তা ভাবনাগুলি তো ওনার করার, উনি প্রধানমন্ত্রী ছিলেন একটা দলের 40 বছর, 4 দশকের নেত্রী, মানে এটা তো বোঝা দরকার। আর উনি তো আসলে আপনি যেটা বলছেন এটা ঠিক, উনি তো রীতিমতো ভারতকে বিপদে ফেলাইছে। ভারত তো এখন যে সারা দে মাখান দে পাচ্ছে একটা কথা বলে না, সেই এইরকম তাদেরকে ছাড়তে পারলে হয়তো ভারত। এই বাস্তবতা কিন্তু আওয়ামী লীগরা বুঝতে চায় না, বুঝছেন? সমস্যা হলো এইটা, আওয়ামী লীগের তৃণমূল থেকে একেবারে নেতা পর্যন্ত তারা তাদের এই অবস্থানটা বুঝতে, আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগের দেখছেন যে এই যে ঘটনাগুলি ঘটলো কোনো ঘটনার জন্য বলছে যে আমাদের ভুল হয়েছে, আমরা এই কাজগুলি আমাদের ঠিক হয় নাই, আমরা এই চুরি, আমাদের লোকজন চুরি করছে, দেশে পয়সা, দেশের বাইরে পয়সা পাঠাইছে, আওয়ামী লীগ কিন্তু বলে নাই, শেখ হাসিনাও কিন্তু বলে নাই, বুঝছেন? সেটা তো সজীবদের জয় বোধহয় বিভিন্ন ভুল টুলের কথা বলছে, কিন্তু তো সে তো নবডি, একদিকে নবডি, কারণ সে তার শেখ হাসিনা তো তাকে তার উত্তরাধিকার হিসেবে রেডি করে যায় নাই, বা সে বলেও নাই, তাই না? তো সাইদ ভাই, তো বলছিলাম যে আওয়ামী লীগের ফিউচারটার উপরে নির্ভর করে আমার মনে হয় যে আপনি যেটা বলছেন যে এটা ঠিক, ভারতের অবস্থানটা আপনি খুব ভালোই ব্যাখ্যা করছেন, আমার কাছে মনে হলো। কিছুদিন পরে আপনার কি হবে জানেন, কিছুদিন পরে পোলাপান ধরে ধরে পাঠাই দিবে তো, হুম। ধরে ধরে কিছুদিন পর ধরে ধরে ফেরত পাঠাই দিবে, আর বলবে তোমার জায়গা চলে, তোমাদের জায়গা নাই, কারণ এরা সমস্ত আপনার কোনো কাগজপত্র ছাড়া, কোনো পারমিশন ছাড়া তারা এখন স্টে করতেছে। আচ্ছা, এটা লাস্ট প্রশ্ন আপনার কাছে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ, সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, টেলিভিশন ব্যক্তিত্ব সাইদ তারেক। সাইদ ভাই, লাস্ট প্রশ্ন, 1 মিনিটের মধ্যে শেষ করবো আমরা। এই যে ডক্টর আব্দুল মোমেন, আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যে টাইম টিভিতে বললেন সরকারের বিভিন্ন দুর্বলতা নিয়ে, কে কে চামচামি করে, কে কি করে না করে, এই সমস্ত বিষয় নিয়ে তিনি সরকারের ভিতরের অনেক কথাই বললেন, কি আপনার মনে হয়? উনি তো এরকমই সবসময় বলে। উনি তো অ্যাকচুয়ালি পলিটিশিয়ান না। ওকে, আবার কি অন্য কোথাও ঢুকার ব্যবস্থা করতেছে কিনা? সেটা বোধ হয় না, তাকে কেউ নিবে না, নিবে তাকে তাকে নেওয়ার মতো না, অবস্থায় সে নেই। সে কিন্তু এখন অচল, এনিওয়ে একলা চল আর কি, আরো এই সমস্ত কথাবার্তা বলে আরো পৌঁছে গেছে, আরো পচে গেছে। আরো পৌঁছে গেছে আর কি। তবে ও এরকমই পাগল, সে তো আগেও এরকম উল্টা পাল্টা কথা কইছে, কয়ে গভর্নমেন্টের বেকায়দায় ফেলাইছে। হ্যাঁ, এটা ওই যে এই কথাটা আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলছি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা যদি, মানে তৃণমূল মানুষ পর্যন্ত, তৃণমূল রাজনৈতিক নেতা কর্মীদের কথা বলছি না, সাধারণ মানুষের কাছে এক্সকিউজ মি, ভারতের বিরুদ্ধে যে মানে ইয়েটা, যে বিদ্বেষ, এটা কিন্তু মোমেনের বিভিন্ন কথাবার্তায় হয়েছে, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, ওই ভারতকে বলে আসছি শেখ হাসিনাকে রাখতে হবে, না হয় দেশ জঙ্গি, সমস্ত ফানি কথাবার্তা। হ্যাঁ, কোন দায়িত্বশীল একটা পররাষ্ট্রমন্ত্রী এগুলি বলতে পারে বলুন? হ্যাঁ সেটাই। না না, সেজন্য বললাম আর কি যে পলিটিশিয়ান না। আর দ্বিতীয় কথা হলো যে আপনার বয়সের কারণে একটু ভীমরতি ধরে আর কি।
তো সেটাই হয়েছে। না কিন্তু আমার মাথার চুল তো আগে তো দেখছেন কি সুন্দর পরচুলা ছিল, এখন তো বেশভূষাও তো অন্য দরবেশ হয়ে গেছে। দরবেশ হয়ে গেছে এটা। শেষ বয়সে ওইটাই হয় সবাই। তো সাহেব ভাই, অনেক অনেক ভালো লাগলো আপনাকে, আপনার সঙ্গে আবার আরেকদিন কথা বলবো এর এই মাঝে। আপনি ঠিক এই আছে, পর্যন্ত ঠিক ভালো আছে, থাকবেন, অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ, আপনাকে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, আগামীকাল অন্য কারোর সঙ্গে কথা বলবো। আপনারা এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। Okay.